স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মৎস্যদের সাথে আছে আমি শামীম জাহিদ। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. ব্যাংকিং খাতের দুর্নীতি এবং নন পারফর্মিং লোন কমাতে না পারলে মুদ্রানীতিতে পুরোপুরি কার্যকর করা যাবে না বলে বলছেন অর্থনীতিবিদরা। এছাড়া বিদেশ থেকে ঋণ নেওয়ার বিষয়টি সতর্কতার সাথে দেখার পরামর্শ তাদের। আজ আমরা আলোচনা করব ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম জিয়াউল হাসান এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ হেলাল। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা করে বিশ্লেষকরা বলছেন, খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতিতে মুদ্রানীতির প্রভাব নেই। অর্থনীতিবিদদের মতে, ব্যাংকিং খাতের দুর্নীতি কমাতে না পারলে মুদ্রানীতি বাস্তবায়ন সম্ভব নয়। সেই সাথে নন পারফর্মিং লোন না কমলে ঋণের সুদের হারও কমবে না, যার নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগে। গুড গভর্নেন্স নাই, রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করে হচ্ছে না, মনিটরিং সুপারভিশন হচ্ছে না, ইন্টারনাল কন্ট্রোল ঠিক নাই, ব্যাংকে যে অডিট কমে যেভাবে কাজ করছে না, অ্যাসেট লায়াবিলিটি যে এলকো আছে সেটা অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট ঠিকমতো করছে না, ওইগুলিতে বরং আপনার জোর দেওয়া উচিত পলিসি ইমপ্লিমেন্টেশন ম্যাটার। ব্যাংকিং সেক্টরকে একটা মারাত্মক একটা ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে এই এনপিএল বাড়ছে 8% থেকে এখন এটা 10% ক্রস করে গেছে। দেশের ব্যাংক ঋণের সুদের হার বেশি হওয়ায় বিদেশি ঋণের প্রতি ঝুঁকছেন উদ্যোক্তারা। তবে এ ঋণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সেটা সরকারের পক্ষ থেকেই হোক বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেই হোক, আমি মনে করি বৈদেশিক ঋণের ক্ষেত্রে আমাদের যথেষ্ট মাত্রায় সতর্ক থাকা উচিত। সব ব্যাংক দুর্নীতিগ্রস্ত নয় উল্লেখ করে গভর্নর জানান, ব্যাংকের দুর্নীতি কমাতে পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুই তিনটি দুষ্ট ব্যাংকের জন্য আজকে সকল ব্যাংকের উপরে বোধহয় অভিযোগ দেওয়া ঠিক হবে না। আমার মনে হয় যে রেট অফ ইন্টারেস্ট কমে আসছে, সর্বশেষ গত কোয়ার্টারেই 1%-এর মতো প্রায় রেট অফ ইন্টারেস্ট কমে এসছে। সুদের হার কমাতে ব্যাংকগুলোকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে বলেও জানান গভর্নর। উমন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব জিয়াউল হাসান, জনাব হেলাল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ডক্টর হেলাল, প্রথমে আপনাকে জানতে চাচ্ছি, আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে ব্যাংকিং খাতে যে অব্যবস্থাপনা এবং নন পারফর্মিং লোন আসলে বেড়ে যাচ্ছে, এর ফলে মুদ্রানীতির যে লক্ষ্য সেটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে না। তো এই যে বিষয়টা আমরা জানি, আমরা এক ধরনের সংকোচনমূলক মুদ্রানীতি, যদিও বলা হচ্ছে ব্যালান্সড বলা হচ্ছে, সেক্ষেত্রে এমনি আমরা জানি ব্যাংকে আসলে অলস অর্থ পড়ে আছে, প্রায় 1,00,000 কোটি টাকার মতো ব্যাংকেও পড়ে আছে। এই প্রেক্ষাপটে আসলে এই ব্যাংকের যদি এই নন পারফর্মিং লোন আর বাড়তে থাকে, তাহলে আসলে আমরা সার্বিক অর্থনীতি আসলে কিন্তু ইম্প্যাক্ট করতে পারে। এখানে দুইটা বিষয়, একটা হলো আপনার মুদ্রানীতি মানে কার্যকর করে আপনার আমরা যে লক্ষ্য সেট করেছি, আমাদের টার্গেট, সেই টার্গেটটা অ্যাচিভ করার একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো আপনার যে কথাটা বললেন যে নন পারফর্মিং লোন যদি অনেক বেড়ে যায়, হ্যাঁ, তাহলে তার যে সামগ্রিক যে প্রভাব অর্থনীতির উপরে, প্রবৃদ্ধির উপরে, আমি দুইটাকে আলাদা করে দেখার পক্ষে। কারণ নন পারফর্মিং লোন যেখানে আছে সেখানে থাকা অবস্থায়ও আপনার বাংলাদেশ ব্যাংকের যে আপনার মুদ্রানীতি, সেই মুদ্রানীতি আপনি কার্যকর করতেই পারেন। হ্যাঁ, এখন সেটা কার্যকর করার ক্ষেত্রে যে ব্যাপারটা, যে কতটা দক্ষভাবে আপনি সেটা কার্যকর করতে পারছেন। আমি অন্যভাবে বলি যে বাংলাদেশ ব্যাংক আপনার যে টাকাটা আপনার পাম্প করে সিস্টেমে, সেই টাকাটা আপনার যত বেশি সার্কুলেট করবে, ততই আপনার এটার প্রভাব দেখবেন আপনার অর্থনীতির উপরে। এখন সার্কুলেট করার যে ব্যাপারটা, আপনি যখন ব্যাংকে দিলেন, ব্যাংক যখন লোন দিল, সেই লোনটা যদি আপনার পারফর্মিং নন পারফর্মিং হয়ে যায়, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আপনার ব্যাংকের জন্য ব্যাড লোন হয়ে গেল। যে লোনটা কিনা আপনার আসলের সাথে ইন্টারেস্ট নিয়ে আসবে, সেখানে আপনি দেখছেন আসলেই পাচ্ছেন না আপনি, তখন এটা আপনার কিন্তু ব্যাংকের জন্য একটা কস্ট হয়ে গেল। যখনই আপনার এই ব্যাংকের জন্য খরচ বেড়ে যাবে, তাহলে ব্যাংক কি করবে? ব্যাংক তো সার্ভাইভ করছে, তাকে ইন্টারেস্ট রেট, ব্যাংক সার্ভাইভ করলে আলটিমেটলি ইন্টারেস্ট রেট আপনার যে আমানতকারী তাকে কম দিচ্ছে, আর যে বিনিয়োগকারী তাকে বেশি দিতে হচ্ছে। ফলে এই ল্যান্ডিং এবং
আপনার যে ডিপোজিট রেটের যে পার্থক্যটা বেড়ে যাচ্ছে বা আমরা যে 5-এর মধ্যে নিয়ে আসতে পারছি না, তার কারণ সেটা একটা কারণ হতে পারে। ধন্যবাদ, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব হাসান, আপনাকে জানতে চাচ্ছি কেন আমাদের সাম্প্রতিক সময় দেখছি যে আমরা বলা হচ্ছে যে নন পারফর্মিং লোনের সংখ্যা বেড়ে যাচ্ছে। এটা কি আমরা যখন লোন দিচ্ছি ব্যাংকগুলো থেকে আমরা কি ফোর্সি করতে পারছি না, যে বা আমরা কি প্রপারলি মনিটর করতে পারছি না? ইনফ্যাক্ট দেখেন যে নন পারফর্মিং লোন বা ডিফল্ট কালচার কিন্তু নতুন কিছু না। এটা স্বাধীনতার পর থেকেও যদি আমরা গো ব্যাক টু 70 and 80s, অবভিয়াসলি প্রোগ্রেস ইজ দেয়ার। আমরা ছোটবেলায় যখন নাকি আমরা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে ছিলাম তখন অ্যারাউন্ড রেটটা ছিল লাইক 40%, 45%। 90s-এ পার্টিকুলারলি যখন নাকি প্রাইভেট সেক্টর রিফর্ম হলো অ্যান্ড দেন ব্যাংকগুলোকে আরও বেশি স্ট্রিনজেন্ট পলিসি এবং ল অ্যান্ড অর্ডারের ভিতরে নিয়ে আসা হলো, বিভিন্ন গাইডলাইনগুলো, প্রুডেন্সিয়াল গাইডলাইনগুলো আসলো, আপনি দেখেন তখন কিন্তু দ্যাট কাট ডাউন টু অ্যারাউন্ড লাইক 200। ঠিক আছে, আমি জানতে চাই এখনকার পরিস্থিতি আসলে সমস্যা কোথায়? আমরা কি ঠিকমতো অ্যাসেস করতে পারছি না অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে? ইনফ্যাক্ট এখানেও আমি বলবো যে আপনি দেখেন যে 2013-এর ডেটাও যদি আমরা নেই, যে 2013 was a really different year because political and other issues were there. প্রায় একটা বছর আমরা বিভিন্ন ইস্যুজের ভিতরে ছিলাম। সেই সময় বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক হিসাবে প্রাইভেট সেক্টর বা এন্টারপ্রেনারদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, বিভিন্ন রেগুলেশন আসছে যে রিশিডিউলিং এর ক্ষেত্রে, এবং ব্যাংকগুলো কাস্টমারদেরকে বিভিন্ন সফটনেসের মাধ্যমে আমরা রিশিডিউলিং করেছি, and that basically was continue up to June 2014. আপনি দেখেন রেটটা কিন্তু তখন ডিফল্ট এনপিএল রেট কামিং ডাউন টু অ্যারাউন্ড 11 to 12। কিন্তু গত এই যখন নাকি জুনটা শেষ হচ্ছে এবং ওই যেগুলো নাকি রিয়াল আসলে ওই ধরনের ওই সুবিধাটা বা বেনিফিট বা অপরচুনিটিটা পেত কিনা, কিন্তু আমরা সামহাও ওদেরকে একটা স্পেশাল বা প্রিভিলেজ ক্লাসে নিয়ে আসছিলাম। মেবি ওগুলো হয়তো বা ক্যান্সারই ছিল, কিন্তু আমরা সামহাও অক্সিজেন দিয়ে আবার ওদেরকে উদ্দেশ্যই আসলে ইন্ডাস্ট্রিকে সাহায্য করা, এবং যদি কখনো নিশ্চয়ই ব্যাংক আবার রিশিডিউল করতে পারে, যদিও ব্যাংক লোন রিশিডিউলিং নিয়মটা অনেকটা শক্ত করা হয়েছে, কিন্তু ব্যাংকের তো আসলে উদ্দেশ্য হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা এবং এন্টারপ্রেনারকে সাহায্য করা। সেক্ষেত্রেও তো আসলে যদি আমরা দেখি যে ইভ্যালুয়েশনে যেটা ঠিক হচ্ছে না, সেক্ষেত্রেও কি আসলে লোন আমরা দিচ্ছি কিনা? এমনি আমি এখানে এই ঠিক আবার মনিটারি পলিসির ক্ষেত্রে আমি আবার আসছি যে আপনি দেখেন মনিটারি পলিসি ইকুয়েশনটা যদি আমরা দেখি যে এটার অ্যাসেট এবং লায়াবিলিটি সাইডটা, আমরা বেসিক্যালি অলওয়েজ উই ফোকাস দ্য লায়াবিলিটি সাইড, দ্যাট ইজ M1, M2, কোয়াসি মানি অ্যান্ড ইউ নো দ্য ন্যারো মানি। বাট এগেইন যে অ্যাসেট সাইড আমরা কিন্তু ওই সাইডটাকে অলওয়েজ রিমেইনিং ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, বিকজ ওখানে কিন্তু নেট ফরেন অ্যাসেট এবং নেট ডোমেস্টিক অ্যাসেটের ইস্যুগুলো আছে। তার মানে কি আমরা যদি আমাদের যদি ইনভেস্টমেন্ট না হয়, সো এখান থেকে তো এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হচ্ছে না, দ্যাট এগেইন ইউ সি দ্য ইনফ্লেশনের সাথে তার একটা ইম্প্যাক্ট জড়িয়ে আছে কিন্তু। সো যে কারণেই আমাদের এখন প্রায় 1.5 লক্ষ হাজার কোটি টাকা পড়ে আছে ব্যাংকগুলোতে। বলা হয়ে থাকে, পত্রিকাও আসছে যে প্রায় 300 কোটি টাকা থেকে শুরু করে 8,000 কোটি টাকা ব্যাংক টু ব্যাংক ভেরি করছে, মিলে টোটাল পরিমাণটা হচ্ছে 1,50,000 কোটি টাকা ব্যাংকগুলোকে তারল্য পড়ে আছে। আমরা কিন্তু এগুলো ইনভেস্ট করতে পারছি না, এবং এই না পারার কতগুলো কারণের মধ্যে বেসিক 3-4টা কারণ যদি আমাকে সিগনিফাই করতে বলেন, নাম্বার 1 অবভিয়াসলি যে একটা ইলেকশনের পরে যে একটা বোস্ট আপ হয় ইকোনমি, দ্যাট উই ডিডন্ট সি, নাম্বার 1। নাম্বার 2, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আদার থিং, গ্যাস অলওয়েজ রিমেন এ বার্নিং ইস্যু লাস্ট 5 to 7 ইয়ার্স। অ্যান্ড এগেইন যে আমাদের এন্টারপ্রেনারদের যে এটা তো সারা ওয়ার্ল্ডের একটা কমন প্যারাডক্সিক্যাল ইস্যু, যে আপনি যদি লোকাল ইনভেস্টরদেরকে যদি অ্যাট্রাক্ট করতে না পারেন, বাইরের ইনভেস্টর আসবে না। আমার কথা হচ্ছে যে ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি। যদি আমি এনার্জি সেক্টরের কথা বলছিলাম যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এনার্জিতে আমাদের সংকট রয়েছে, চাহিদা রয়েছে, তাহলে কেন এই এনার্জিতেই আমার ইনভেস্টমেন্ট হচ্ছে না? এখানে আপনি একটাই মনে রাখতে হবে যে আপনি দীর্ঘমেয়াদী এনার্জি একটা প্রবলেম, কিন্তু হঠাৎ করে আপনার যে সমস্যাটা আপনি দেখছেন, হঠাৎ করে কেন পারফর্মিং লোন বেড়ে গেল, সেটা কিন্তু আপনি এনার্জি ওগুলো দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। ইউর রাইট যে লং টার্মে আপনার বেনিফিটের জন্য আপনার ইম্পর্টেন্ট, কিন্তু শর্ট টার্মে আপনি যে প্রবলেমটা এখন দেখছেন, নন পারফর্মিং লোন তো বাড়বেই, কারণ জিডিপি বড় হচ্ছে, আপনার ব্রড মানি বাড়ছে, লোন বাড়ছে। আমরা বলছি যে ওভারঅল আপনার যে স্টক তার পার্সেন্টেজে বাড়ছে কেন, সেটা বেশি হারে বাড়ছে কেন নাম্বারটা, সেইটাকে আমাদের কনসার্ন। এখানে আমি ফান্ডামেন্টাল দুইটা জিনিস বলবো। একটা উনি বলতে যাচ্ছেন যে রাইটলি যে যদি ইকোনমি যদি আপনার ভালো পারফর্ম না করে, তাহলে বিজনেসগুলো যদি ভালো প্রফিট না করে, তাহলে তারা যে ফান্ডটা নিয়ে যাবে ব্যাংক থেকে, সেটা পেব্যাক করার ক্ষেত্রে তাদের একটু সমস্যা হবে, 1 নাম্বার। 2 নম্বর হলো আপনি দেখেন যে 2010-এ কিন্তু একটা বাবল হয়েছিল শেয়ার মার্কেটে, এবং সেই শেয়ার মার্কেটের টাকা কিন্তু সব দিক থেকে গিয়েছে।
তার সাথে আরেকটা সেক্টর রিয়েল এস্টেট সেক্টর, Right. সেখানে কিন্তু ব্যাংক প্রচুর লোন দিয়েছে। ফলে যখনই আপনি মনে করেন যে ব্যাংকিং খাত যখন আপনার ফাইন্যান্সটা যখন আপনার করে এই রিয়েল সেক্টরগুলোতে বা আপনার শেয়ার মার্কেটের দিকে যখন উঠছে, তখন কিন্তু ব্যাংকের অবস্থা খুব ভালো। যখন এই সেক্টরগুলো ফল করছে, তখন কিন্তু ব্যাংক আপনার নন পারফর্মিং হয়ে যায়, অনেক লোন আপনার অনেক লোন আটকা যায়। এই প্রভাব কিন্তু আপনার অনেকগুলো এখানে আসছে। ফলে আমরা খুব ভালোভাবে একটু মানে যদি আমরা দেখি একটু যে কোথায় কি হচ্ছে, তাহলে ব্রডলি আমি বলবো যে এই ইকোনমি পারফর্ম করছে না। প্লাস ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটু বিরতি যাওয়ার, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. আজ আমরা আলোচনা করছি ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা নিয়ে, এবং এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট MM ইসজাউল হাসান এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ হেলাল, এবং এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন যমুনা গ্রুপের মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনসের পরিচালক এবং বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। জনাব আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব হাসান এবং জনাব হেলাল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা আজ কথা বলছি বাংলাদেশের ব্যাংকিং খাতের কিছুটা অবস্থার কথা বলছি, যে অনেক নন পারফর্মিং লোন বেড়ে গেছে। এই আলোচনা আমরা একটা পর্যায়ে বলছিলাম যে যেখানে আমরা জানাচ্ছিলাম যে বাংলাদেশের অনেক এন্টারপ্রেনার এখন বিদেশ থেকে লোন নিচ্ছেন, যারা বিদেশি ব্যাংক থেকে প্লাস লাইবর রেট, যেটা অ্যাভারেজ অনেকে বলছেন 8% রেট হচ্ছে, সেখান থেকে লোন নিচ্ছেন, এবং এখানে অর্থনীতিবিদরা অনেকে সাবধান থাকার কথা বলছেন। ডক্টর আলম, না আসলে অর্থনীতি এটি একটি আমরা মনে করি যারা আমরা ব্যবসা করছি তাদের জন্য এটি ইতিবাচক দিক। কারণ আপনি দেখেন লিভার যেটা লন্ডন ইন ব্যাংক ইন্টারেস্ট রেট যেটা, সেটাকে আপনার বেস ধরে কিন্তু সারা পৃথিবীতে 6 থেকে 7% ব্যাংকে ফাইন্যান্সিং গুলো হয়, কিন্তু আমাদের দেশে এখন ব্যাংকের লোনের ইন্টারেস্টটা আপনার 17 থেকে 20-22% পর্যন্ত সার্ভিস চার্জে দাঁড়িয়েছে। কারণ ব্যাংকগুলোর মধ্যে অস্থির প্রতিযোগিতা, এবং আমরা যারা ব্যবসা করছি, আমরা যারা আপনার দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট, অবকাঠামো ইনভেস্টমেন্টে যাচ্ছি বা শিল্প বিনিয়োগে যাচ্ছি, তাদের জন্য কিন্তু 3 বছরে যে টাকা ডবল হয়ে যাচ্ছে, এভাবে করে সাস্টেনেবল হচ্ছে না। এই কারণে দেখছেন নন পারফর্মিং লোনগুলো বেড়ে যাচ্ছে। আপনি দেখেন চট্টগ্রামে থার্মেক্স, বিভিন্ন গ্রুপগুলো যারা ট্রেডিং হাউসগুলো আছে, শিপিং ইন্ডাস্ট্রিগুলো আছে, এছাড়া বিসমিল্লাহ গ্রুপ, থার্মেক্স গ্রুপ, এর আগে হলমার্ক গ্রুপ, তারা অসুস্থ প্রতিযোগিতায় আপনার লোন নিয়েছে এবং লোনগুলো পারপাস। ধন্যবাদ ডক্টর আলমগীর। আমি আপনাকে ফিরে আসবো। আমি একজন ব্যাংকের কাছে যেতে যাচ্ছি। জনাব হাসান, আপনার কি মনে হয় বাংলাদেশের ব্যাংকগুলোতে এতগুলো টাকা পড়ে আছে, 1,00,000 কোটি টাকার মতো আইডল মানি, তাহলে কি এটা কি আপনারা চ্যালেঞ্জ মনে করছেন? অবভিয়াসলি যে চ্যালেঞ্জ তো অবশ্যই মনে করছি, কিন্তু এই এখানে আলমগীর ভাই যেভাবে বললেন আর কি, যে কম্পিটিশন কিন্তু অলওয়েজ ইজ এ গুড, ভেরি গুড। কম্পিটিশনকে কিন্তু ডিসকারেজ করার কিছু নাই। বেশি ব্যাংক আসছে, নতুন আরো 8টা ব্যাংক আসছে, আপনি দেখছেন। তো কম্পিটিশন করতে পারিনি, জাস্ট কম্পিটিশন অলওয়েজ ইজ এ, আমি একই সিঙ্গেল পার্টিকে সবাই প্রতিযোগিতার মাধ্যমে লোন দিয়েছে, তার অ্যাফোর্ডেবিলিটি দেখে না, তার পারপাসটা দেখে না, এবং খুবই শর্ট টার্ম লোনটা তারা দিয়েছে, যেমন ডেফার্ড পেমেন্ট বা বিভিন্ন, ডেফিনেটলি সেটাকে লং টার্মের সাথে আমাদের স্থানীয় ব্যাংকগুলোর জন্য চ্যালেঞ্জ। একই সাথে আমরা প্রতিবেদন দেখেছিলাম যেখানে অর্থনীতিবিদ ডক্টর মির্জা আজিজুল ইসলাম বলছিলেন যে এখানে সতর্ক থাকা দরকার। অর্থনীতিবিদ ডক্টর হেলাল, আমি আপনাকে জানতে চাচ্ছি এখানে আমাদের কি সতর্কতার কোনো বিষয় রয়েছে কিনা? এখানে দুইটা বিষয়, একটা হলো আপনার কোম্পানির পার্সপেক্টিভ থেকে তার যে ফান্ড দরকার, রাইট, সে ডোমেস্টিক্যালি এট হায়ার রেট নেবে নাকি বাইরে থেকে কম রেটে, এখন ডেফিনেটলি কিন্তু বাইরের ডক্টর আলম যেটা বললেন, কিন্তু ন্যাশনালি আপনার ন্যাশনাল ইকোনমিতে চিন্তা করলে, ইকোনমিক প্ল্যানিং এর জন্য যেমন বাইরে থেকে যদি আপনার অনেক লোন আসে, যদি একসময় দেখবেন যে ইন্ডিয়াতে যেটা হয়েছে অল্প দিনের মধ্যে অনেক বাইরে আবার চলে গেছে, তখন আবার ইকোনমিক ম্যানেজমেন্টের দিক থেকে ন্যাশনালি একটা প্রবলেমের ব্যাপার আছে। ফলে গভর্নমেন্টের দিক থেকে একটা সতর্কতার ব্যাপার আছে, যেটা মির্জা আজিজুল বললেন। জনাব হাসান, আপনার কি মনে হয় তাহলে আমাদের লোকাল ব্যাংক থেকে যে আমরা এখন এভারেজ 18% লোন, সেটা কি কমে আসার সম্ভাবনা রয়েছে এই চ্যালেঞ্জের কারণে? অবশ্যই। মানে আমি যে পয়েন্টে ছিলাম, যে আলমগীর সাহেব যে কথাটা বলছিলেন আর কি, যে একটা কাস্টমারকে যদি 10টা ব্যাংক লোন দেয়, অ্যান্ড এগেইন ইজ এ
is not going through all this kind of procedure. Bank Right. is not a kind of organization like garments, textile, pharmaceutical. Absolutely. They deal with the people's money. So এখানে কিন্তু অনেক prudential issues আছে, যে ওখানে কমপ্লায়েন্সের ইস্যু আছে, যেটা মির্জা আজিজুল ইসলামও কিছুক্ষণ আগে বলতেছিল, যে মনিটরিং ইস্যু, রাইট, যে রাইট বরোয়ার সিলেকশন, রিস্ক ম্যানেজমেন্ট ইস্যু, প্রপার ম্যানেজমেন্ট। সো এইসব জিনিসগুলো যদি প্রপারলি অ্যালাইন করা না হয়, সো এবং একজন কাস্টমারের পিছনে আপনি দেখেন ইভেন 8টা যে নতুন ব্যাংক দেওয়া হয়েছিল, এখানে একটাই মাত্র অবজেক্টিভ ছিল মেইন, আরো অনেকগুলোর মধ্যে প্রধান এবং অন্যতম কারণ ছিল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, যে দে উইল গো টু দ্য রিমোট এরিয়া ইন দ্য ভিলেজ, বাট হোয়াট দে আর ডুইং নাও, যে একই কাস্টমার বড় বড় কাস্টমারের পিছনে তারাও নিচ্ছে, এবং তারা কিন্তু মার্কেট থেকে যে বড় করছে, যে বড়োইংটা, তাদের কস্ট অফ ডিপোজিট কিন্তু হাই, কারণ একটা ভালো ব্যাংকের কাছে আপনি এজ এ ডিপোজিটর কিন্তু যে ভালো ব্যাংকে রাখবেন। সো এই জিনিসগুলো কিন্তু ফুলফিল। ডক্টর আলম, আমি আপনি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, যেটা অনেকেই বলেন, অর্থনীতি বলছেন যে এখন ইন্টারেস্ট রেট যদি অনেকটা আপ ডাউন বেশি হয়, এখন কিন্তু ডলারের সাথে আমাদের যে ইন্টারেস্ট যে টাকার যে এক্সচেঞ্জ রেট, যেটা সেখানে কিন্তু অনেকটা স্থিতিশীল, কিন্তু যদি এটা কখন হঠাৎ করে বেড়ে যায়, তখন কিন্তু যারা এভাবে লোন নিয়েছেন তারা একটু বেকাতে পড়বে। আপনার কি মনে হয়? এখানে আসলে প্রথমত হচ্ছে আপনি যেটি বলছিলেন স্প্রেডের কথা, স্প্রেডটা আমাদের এখানে অনেক বেশি, আর বিশেষ করে স্প্রেডটা বাংলাদেশ ব্যাংক বারবার বলেছে 3-4 মধ্যে রাখতে, কিন্তু দেখা গেছে বিভিন্ন ব্যাংকে 7 থেকে 10 পর্যন্ত ছাড়িয়ে গেছে। তার কারণ হচ্ছে ব্যাংকের যে ব্যবস্থাপনার অস্বাভাবিক ব্যয়। আমরা দেখেছি যে ব্যাংকের যে সিনিয়র ম্যানেজমেন্ট তারা অনেক বেশি, আপনার একটা বোর্ড মিটিং এর জন্য তারা অনেক এক্সপেন্স ড্র করেছে, প্লাস ম্যানেজমেন্ট যে এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স, এগুলোর জন্য তারা অ্যাগ্রেসিভলি ডিপোজিট কালেক্ট করেছে একদিকে অনেক হাই ইন্টারেস্ট রেটে, কারণ একই সিঙ্গেল পার্টির কাছে সবাই গিয়েছে এবং টাকা নেওয়ার জন্য অনেক বেশি ইন্টারেস্ট দিয়েছে, প্লাস ফাইন্যান্সিং এর ক্ষেত্রে স্বাভাবিকভাবে সাস্টেনেবিলিটির জন্য এটা, আর অনেক ব্যাড লোন যেহেতু আপনার যেমন শর্ট টার্মের লোনগুলোকে ডেফার্ড পেমেন্ট বা আপনার এলসি এগুলোকে যখন কারেক্টলি আপনার রিয়েলাইজ হয় নাই, তখন স্বাভাবিকভাবে ব্যাংকের ওভারহেড বেড়ে গেছে। ধন্যবাদ ডক্টর হেলাল। আপনার কি মনে হয় কেন আমাদের কস্ট অফ ফান্ড বেশি, কেন আমরা আসলে আমাদের ইন্টারেস্ট কমাতে পারছি না? না, একটা তো আপনার যে কথাটা আসছে যে নন পারফর্মিং লোন বেড়ে গেলে আমরা দেখেছি অনেকগুলো ফ্রড হয়ে যে হাজার হাজার কোটি টাকা চলে গেছে, সেগুলো তো আপনার প্রত্যেকটা ব্যাংকের জন্য কস্ট। প্লাস এর সাথে মনে রাখতে হবে আমাদের ব্যাংক কিন্তু অ্যাবনর্মাল প্রফিট করছে, অনেক হাই প্রফিট করছে। কেন করছে আমি তাদের ফিগার দেখতে, আমি ফিগার দেখতে চাই। আমি বলি বাংলাদেশে 49টা ব্যাংক থাকার পরেও, 38টা ব্যাংক থাকার পরেও 36টা অ্যাপ্লিকেশন করেছিল আপনার ব্যাংকের জন্য। তার মানে ইন্ডাস্ট্রি করা হচ্ছে আপনার ব্যাংকে যদি আপনি ইনভেস্ট করে একটা সময় আর কি, এখন আবার টাইট অবস্থা চলে আসছে। হাসান, আপনার কি মনে হয় ব্যাংকগুলো অনেক বেশি লাভ করছে? ইনফ্যাক্ট আমরা কখনো রিসার্চ সময় দেখিনি কোনো ব্যাংক লস করছে, আমরা দেখিনি অবশ্য। অপারেটিং প্রফিট ইনফ্যাক্ট ব্যাংক যদি আমি এখানে not only I am defending my own industry, even I am defending the country as a whole. আপনি দেখেন যে আমাদের এতগুলো ওয়ার্ল্ড কনটেক্সে কতগুলো ক্রাইসিস গেল, বাট বাংলাদেশের প্রাইভেট সেক্টরকে, বাংলাদেশের যে জিডিপি এন্ড আদার সেক্টরে যে গ্রোথগুলো আমরা খেয়াল করি, যে বাংলাদেশের যে আলটিমেট স্টিমুলেটর, দ্যাট ইজ দ্য প্রাইভেট সেক্টর। আপনি দেখেন যে সারা ওয়ার্ল্ড এইসব ক্রাইসিসে কিন্তু হোঁচট খেয়েছে, বাংলাদেশ করেনি, বাংলাদেশ সেই হোঁচট খায়নি, এবং অ্যাবসলুটলি যে বাংলাদেশের ব্যাংকগুলো রিসিলিয়েন্ট শো করেছে, যে কারণে আমরা আমাদের সেই গাইডলাইন্সগুলো বেজেল 2 এবং বেজেল 3 দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমাদের যে প্রুডেন্সিয়াল গাইডলাইনগুলো আছে, বলা হয়ে থাকে যে স্প্রেডের কথা বলা হলো, এখানে আলমগীর ভাই বললেন যে 8 to 10%, আসলে স্প্রেড হচ্ছে এখনকার কিছু বাইরের ব্যাংকের 8 to 8% পর্যন্ত। ইনফ্যাক্ট কোনো ব্যাংকেরই স্প্রেড 5.5 এর উপরে যেতে পারবে না। দিস ইজ এ ল, দিস ইজ এ গাইডলাইন বাই দ্য সেন্ট্রাল ব্যাংক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ব্যাংকগুলো যদি আসলে লস করে তাহলে কি হবে, এটা তো আপনার টাকা, ব্যাংক কিন্তু ইজ নট। আমি ডক্টর আলম আপনার কাছে জানতে চাই, আপনারা ব্যবসা করছেন, জানতে চাই যে এই যে ইন্টারেস্ট রেট বাড়ছে কেন, আসলে আপনার কি মনে হয় কেন কম ইন্টারেস্ট পাচ্ছি? আসলে প্রথমত হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা বাইরে আমাদের সেভিংস ইনস্ট্রুমেন্টের উপর কিন্তু অনেক সুদ দিচ্ছে গভর্নমেন্ট, তাহলে এটাও কি একটা কারণ কিনা আপনার? এটি হচ্ছে আসলে কি সরকার নিজেও কিন্তু ব্যাংক থেকে প্রচুর টাকা নিচ্ছে, যার কারণে ব্যাংকে আপনার ফাইন্যান্সিং এর ক্ষেত্রে মাঝে মধ্যে লিকুইডিটি গভর্নমেন্ট যে বড় করতে হয় তার সাহায্য হয় সেটা। আর আরেকটি হচ্ছে যে আপনার ব্যাংকগুলো যে নিজেদের মধ্যে, যেটি আমি আগেও বলেছি, কম্পিটিশনের কারণে তারা যে ডিপোজিটটা নিচ্ছে, ডিপোজিটটা বাড়তে বাড়তে এক পর্যায়ে অসহনীয় পর্যায়ে চলে গেছে, যার কারণে আপনার টোটাল ওভারহেড সহ অপারেটিং প্রফিট সহ শেয়ার হোল্ডারদের দেওয়া কমিটেড প্রফিট বা এতে থাকতে গেলে 10% প্লাস প্রফিট করতে হবে, সব মিলিয়ে আপনার আলটিমেটলি, এবং অনেকগুলো ব্যাড ডেট হয়েছে, ওই ব্যাড ডেট গুলোর কারণে কিন্তু নন পারফর্মিং লোনগুলোর জন্য কিন্তু ব্যাংক কস্টের যদি এলিমেন্ট দেখা হয়, যে বাংলাদেশের ব্যাংকগুলোর যে কস্ট, এখানে যদি 3টা মেজর এলিমেন্ট আমি বলবো, যে খুব সংক্ষেপে আমাদের প্রথম হচ্ছে যে কস্ট অফ ডিপোজিট, এন্ড এগেইন ইজ দ্য এনপিএল।
NPL আপনি দেখেন যে আমার যদি NPL টোটাল অনেক লোন বেশি। যেহেতু বাড়ছে না, তার মানে কি আমার এনপিএল কিন্তু বেড়ে যাচ্ছে। রাইট। ডক্টর হেলাল, আপনি একজন ইকোনমিস্ট হিসেবে এই দুটোকে ব্যালেন্স কিভাবে স্ট্রাইক করবেন? আমি শুধু বলি যে কথাটা আসছে বাইরে থেকে লোন আসার ব্যাপার, যেটা ওইটা একটা কম্পিটিশন তৈরি করছে, কিন্তু একটা ভয় আছে আমাদের ন্যাশনালি একটা। আর আরেকটা কথা হলো যে ইন্টারেস্ট রেট কমানোর ব্যাপার, যেটা আপনার নন পারফর্মিং লোন অবশ্যই কমাইতে হবে, এবং আরও কিছু ইনএফিসিয়েন্সি আছে, আমাদের একটু কম্পিটিশনের সমস্যা আছে, সেগুলো আমাদের দীর্ঘমেয়াদে সারতে হবে। ধন্যবাদ ডক্টর হেলাল, ধন্যবাদ জনাব হাসান, ধন্যবাদ ডক্টর আলম। এই অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পের জন্য আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।